প্রত্যেকের লাইফের একটা ইয়ে আছে যে একটা বড় কিছু করতে চান। আমাদের উদ্দেশ্য কিন্তু সেই একই, আমরাও কিছু বড় কিছু দেখতে চাই। আমরা হলো দেখতে চাই, আমরা হয়তো করব না, কারণ আমাদের ওই সাহস এবং নাই, স্কোপ নাই আমাদের করার কিছু, কিন্তু আপনাদের সাথে থেকে আমরা দেখতে চাই যে আপনারা বড় হচ্ছেন। যখন একজন হচ্ছে কি যে মা কি করে, সন্তানের বড় দেখতে চায় না, মায়ের সাথে তুলনা করলাম আর কি, যে যদিও এটা হওয়া সম্ভব না, কিন্তু মা দেখতে চায় কি সন্তানের বড় হোক, মানে সে যত বড় হয় তত তার কাছে ভালো লাগে। এটি কিন্তু মানে ভালোবাসা থেকে আর কি। তো আপনাদের প্রতিও সেই ভালোবাসা নিয়েই আমরা কাজটা শুরু করছি। বাংলাদেশ সরকারের উদ্যোগ, বাংলাদেশ সরকারের একটা অর্থায়ন প্রজেক্টে, যেটা এডিবির অর্থায়ন, কিন্তু এটা কিন্তু এডিবি অর্থায়ন করছে কিন্তু ঋণ আকারে, এটা কিন্তু সরকার দিচ্ছে। তো সরকার দিচ্ছে কেন, তার তো অবশ্যই স্বার্থ আছে নাকি, সরকারের স্বার্থ আছে না, স্বার্থ আছে। আপনাদের দেখতে চাই যে আপনার সফল উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখবেন, এটাই হলো আসল উদ্দেশ্য। এবং হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করবেন, যে কারণ আপনার বিজনেস বড় হওয়া মানে কি, আপনি তো একা করতে পারবেন না, একা করতে পারবেন না, কারণ আপনার অবশ্যই লোক লাগবে, আপনার সাপোর্ট লাগবে। তো লোক লাগলে কি হবে, আমাদের দেশে যেহেতু বেকারত্বের হার বেশি, যে প্রত্যেক বছর 14 লাখ লোক বের হচ্ছে, কর্মহীন হয়ে বের হচ্ছে, তো তাদেরকে কিন্তু কর্মসংস্থান তৈরি করবে এই উদ্যোক্তারা। যার কারণে উদ্যোক্তা উন্নয়নটার পিছনে সরকার অর্থায়ন করছে, যাতে আমাদের উদ্যোক্তারা সফল হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম। সেখানে আমাদের আগের ব্যাচে আপনারা জেনেছেন যে 1000 উদ্যোক্তা, এবং এই প্রোগ্রামের আওতায় 2025 থেকে শুরু করে 2027 এর মধ্যে 3000 উদ্যোক্তা সারা দেশে নিয়ে আমরা করছি। তো উদ্যোক্তারা কি করে, উদ্যোক্তারা দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো আসে, মানে ছোট হয়তো সবাই অনেকেই বলছেন যে আপনার লোনের দরকার, না লোন দরকার বা হয়তো টাকা দরকার, অনেকেই এই প্রসঙ্গ এইটা নিয়ে উপস্থাপন করেন। আর ব্যাংক কি করে, ব্যাংকও তো কিন্তু বসে আছে টাকা নিয়ে, ব্যাংক তো এরকম না যে টাকা নিয়ে সে নিজে করবে, এটা তো তার কাজ না। ব্যাংক কিন্তু লোন দেওয়ার জন্য বসে আছে। তো এই যে বিজনেস করবে আর ব্যাংক টাকা নিয়ে বসে আছে, এই দুইজনের মাঝে সম্পর্ক স্থাপন, যে আপু বলেছেন যে আমি এখানে এসেছি সম্পর্ক স্থাপনের জন্য, না আমাদের কাজটাও কিন্তু এটাই, যে আমরা কিন্তু সম্পর্ক স্থাপনের জন্যই আমরা উদ্যোক্তা এবং ব্যাংকের সাথে একসাথে প্রোগ্রাম করছি, এটা সম্পর্ক স্থাপন করে দেওয়ার জন্য। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে বাইরে হয়ে যায়, আউট হয়ে যায়, এবং উদ্যোক্তা আর ব্যাংকার তখন তাদের সাথে সম্পর্ক তৈরি হয় কি, ঠিক না, এবং সেইটাই লাস্ট করে কিন্তু। তো এটা হলো যে উদ্যোক্তা এবং ব্যাংকারের সাথে সম্পর্ক হচ্ছে খুবই মানে ক্লোজ। এটা হলো যে এটা এমন না যে ব্যাংক হচ্ছে আপনাদেরকে খুব করে নিয়ে আসতে চান না, আবার আপনারাও যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় যে হচ্ছে লোনের জন্য হয়তো অনেকেই করে, কিন্তু লোনটা কিভাবে পাওয়া যায় বা কোথায় কোথায় সমস্যা হয় এই জিনিসগুলো না জানার কারণে অনেকটা ভুল বোঝাবুঝি থাকে। তো সেইগুলো কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এইগুলো সমাধান করা হচ্ছে। এবং ইভেন দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা এখানে ট্রেনিং নিতে আসে, পরে যখন দেখে যে আসলে তার ফান্ডিং কখন প্রয়োজন, এই জিনিসটা অনেকের মধ্যেই থাকে না, যে ফান্ডিং আসলে কি, ফান্ডিং দরকার আগে না আপনার অন্য জায়গায় অন্য কোন জায়গায় সমস্যা হচ্ছে সেইটা সমাধান দরকার, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, যে যারা এন্টারপ্রেনার তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে কোন জায়গাটাই আপনার বিজনেসের সমস্যা হচ্ছে, মানে ফান্ডিংটা কোন পর্যায়ে দরকার, ঠিক আছে। আবার হচ্ছে ফান্ডিং দিলে কি আপনি বিজনেস করতে পারবেন কিনা, বা আপনার সাকসেস আসবে কিনা। আপনার প্রোডাক্ট আছে, ধরেন আপনি ফর এক্সাম্পল 10 লাখ টাকা পেলেন, আপনি প্রোডাক্ট তৈরি করলেন,
প্রোডাক্টও আছে, স্টক আছে, কিন্তু সেটা সেল হলো না, তখন মানে আপনার কি হবে, বা আপনার মানে তার বিষয়টা কি, কোন জায়গাটায় সমস্যা? আবার অনেকে আছে যে 26 জনের আইডিয়াটা 26টা, ঠিক আছে, 26টা প্রোডাক্ট, 26 ধরনের প্রবলেম আছে, ঠিক আছে, বা তারও বেশি আছে। তো এইটা কার ক্ষেত্রে কোনটা, সেই জিনিসটা কিন্তু মানে আইডেন্টিফাই করা এবং সলিউশন করা খুব গুরুত্বপূর্ণ। তো যেমন ফান্ডিং হলে অনেকে মানে কনসেন্ট্রেট করে যে ফান্ডিংটাই মানে প্রবলেম, আসলে কিন্তু ফান্ডিংটা ওই মেজর প্রবলেম না। তো সেই জায়গাটায় পিন পয়েন্ট করা যে আসলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। আপনি কি মানে প্রোডাক্টের প্রবলেম, প্রোডাকশন কোয়ালিটিতে প্রবলেম, না আপনার সেলিং এ প্রবলেম, না মানে কোন জায়গাটায় হচ্ছে এটা হচ্ছে? যেমন আপনি যদি সেল না হয়, তখন আজকে আপনার কিন্তু মার্কেটে যদি আপনার প্রোডাক্টের রিপিটেশন সেল না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু ই করতে পারবেন না, মানে আপনার ইয়েটা প্রোডাকশন বা আপনার বিজনেস গ্রোথ হবে না। তো সেই জায়গাগুলো পিন পয়েন্ট করা, কারণ উদ্যোগ হচ্ছে মানে অনেক এক্সটেন্সিভ একটা ইস্যু। আমার কাছে মনে হয় যে চাকরি হচ্ছে খুব সেফ, যে এখানে আপনার আমি যতটুকু আমার সময়, যেমন দেখবেন উদ্যোক্তারা হচ্ছে খুব হার্ড ওয়ার্ক করে, খুব পরিশ্রম করে। কি কেন করে? তার কারণ হচ্ছে তার অপরচুনিটি খুব বেশি, তার হচ্ছে অপরচুনিটি খুব বেশি, আর্নিং অপরচুনিটি খুব বেশি, ঠিক আছে। কিন্তু একজন চাকরিজীবী, আমি যে এখানে যদি দেখা যায় আমি 10 মিনিট 5 মিনিট কথা বলে চলে যাই, আমার কিন্তু চাকরিতে কোনো সমস্যা হবে না। আমি যদি দেখা যাচ্ছে যে দ্রুত শেষ করে প্রোগ্রাম শেষ করে চলে যাই, ঘুরতে চাই, তাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি যদি 2 ঘন্টা দেরি করে আসি, তাতেও কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার একজন উদ্যোক্তা যদি হাফ শার্ট পরে আসেন, তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। যে আপনার কাছে মনে হবে যে ওই মানে আপনাকে প্রথমে সেল করা আর কি, যে আপনাকে সেল করতে হবে যে আপনি কতটুকু তার কাছে গ্রহণযোগ্য পেলেন আর কি। হ্যাঁ, কারণ আপনার প্রোডাক্ট সেলের আগে আপনাকে নিজেকে সেল করতে হবে। আমি জাস্ট এই যখন নাস্তা করছিলাম, তখন একজন সিনিয়র একজন কর্মকর্তা এখানে উনি একটা গল্প বললেন যে বিআরবি কেবলস, ওনারা প্রথম এই অগ্রণী ব্যাংক কিন্তু বিআরবি কেবলস থেকে ফান্ডিং করেছিলেন আর কি। হ্যাঁ, এটা আমার এখান থেকে ওনার কাছ থেকেই শোনা, এবং সম্ভবত 3 বা 4 লাখ এরকম, 3 বা 4 লাখ এরকম ফান্ডিং করেছে। 3 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো 3 লাখ টাকা ফান্ডিং করেছিলেন। দেখেন সেই বিআরবি কেবলস কে এখন ওনারা বলছেন যে এখন ওনাদের এত চাহিদা, সেই ফান্ডিং করার মতন এখন অগ্রণী ব্যাংক করতে পারছেন না, ক্যাপাসিটি নাই, ঠিক আছে, ক্যাপাসিটি নাই। যাই হোক, না অগ্রণী ব্যাংকের অবশ্যই তাদের পোর্টফোলিও অনেক বেশি হাই, আমি বলবো না ক্যাপাসিটি নাই, তাদের যে হ্যাঁ টোটাল রিকোয়ারমেন্টের সাথে দেখা যাচ্ছে যে একটা ব্যাংকের পক্ষে সম্ভব না। তো আমি মনে করি যে এই যে বিআরবি কেবল যখন থেকে শুরু করেছে আজকে এই পর্যায়ে এসেছে, আপনাদের এখানেও যারা এখানে আসছেন, কাজ শুরু করছেন, শুরু থেকে এখন দেখা যাচ্ছে যে এমন পর্যায়ে চলে যেতে পারে, সেটা কিন্তু একটা বিরাট পোর্টফোলিও আকারে হতে পারে। তো ব্যাংক হলো কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তাকে, এই যে বড় বড় উদ্যোক্তা দেখছেন না, তাদের সৃষ্টির পিছনে কিন্তু ব্যাংকের অবদান, প্রত্যেকটা উদ্যোক্তার পিছনে কিন্তু ব্যাংক রয়েছে। তো ব্যাংক হচ্ছে উদ্যোক্তা কি করে, তৈরি করে। বড় উদ্যোক্তা কিন্তু তৈরির পিছনে ব্যাংকের অবদান। সো এখানে যদি ব্যাংকের অবদানকে ছোট করা হয় তাহলে ঠিক হবে না, কারণ ব্যাংক হচ্ছে তাদেরকে ফান্ডিং করে। কিন্তু অনেক উদ্যোক্তা আছে তারা ব্যাংককে ক্ষতিও করছে, যারা হচ্ছে তাদের নিজস্ব বিজনেস না করে সেটা তারা হচ্ছে মিসইউজ করেছে, ফান্ডটা মিসইউজ করেছে, এরকম উদ্যোক্তাও আছে আমাদের দেশে। এখন তাদের পরিস্থিতি দেখেন যে তারা কিন্তু ভালো নেই, তারা কিন্তু ভালো নেই, তারা এখন খুবই স্ট্রেসের মধ্যে আছে, কেউ জেলে ওয়ার্কে আছে, কেউ হচ্ছে বাইরে দেশে বাইরে আছে, খুব সুস্থ নাই। তো এই যে হ্যাঁ, তো এই ধরো ব্যাংক আসলেই উদ্যোক্তাদের ফান্ডিং করার জন্য তারা কিন্তু তারা তাদের মূল লক্ষ্য হচ্ছে ফান্ডিং করা। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায়, উদ্যোক্তার ওই জায়গাটায় পিন পয়েন্ট করতে হবে যে আপনার আসলে যদি ফান্ডিং লাগে কোন পর্যায়ে লাগছে, এবং আপনার ফান্ডিং কোন পর্যায়ে আপনার উপযুক্ত, সেইটা বের করতে হবে আর কি। হ্যাঁ,
আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, ঠিক আছে? অনেক সময় মনে করি যে আমার কারণে ফান্ডিং এর কারণে হচ্ছে না, কিন্তু আরো যে প্রবলেম আছে, আমি আজকে সকালে একটা ফেসবুকে একটা নিউজ শেয়ার করছি, কক্সবাজারে একটা ভিডিও শেয়ার করছি, ওখানে দু একজন উদ্যোক্তা এরকম করছে। তা আমি বলছি যে দেখো আসলে তোমার ফান্ডিং তো ব্যাংক করবে, কিন্তু কোন জায়গায় প্রবলেম হচ্ছে, তুমি কি তোমার প্রবলেমটা জানো যে আসলে তোমাকে কেন ফান্ডিং করছে না, ঠিক আছে? কেন ফান্ডিং করছে না? তো আমাদেরকে সেই এলিজিবিলিটিটা অ্যাচিভটাও করতে হবে, যে আমি আসলে সেই ফান্ডিং পাওয়ার মতন উপযুক্ত কিনা, সেই যোগ্যতা তৈরি করা, আমি নিজেকে সেইভাবে প্রেজেন্টেবল করা যে আপনি আপনার ফান্ডটা মানে নেওয়ার মতন সেই ক্যাপাসিটি আছে। এটা কিন্তু উদ্যোক্তাকে করতে হবে যে আপনার ফান্ড আছে, যে ফান্ড যেমন সেভিংস হ্যাবিটটা আমরা তৈরি করি না, যে সেভিংস হ্যাবিটটা তৈরি করি, এটা কিন্তু ওয়েস্টার্নে যেটা আছে তাদের একটা ইনকামের নির্দিষ্ট পোর্শন তারা কিন্তু সেভ করে রাখে, এবং সেই ফান্ডটা যখন তার একটা নির্দিষ্ট ফান্ড হয়েছে, যখন প্রত্যেকেই কিন্তু শুরু করেছেন খুব ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে, হয়তো দেখা যাচ্ছে এখানে 10-15 হাজার টাকা দিয়েও শুরু করেছেন, এরকম আছে, শুরু করেছেন, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার সেল হয়েছে, আস্তে আস্তে এই ফান্ডটা বড় হয়েছে, তারপরে দেখা যাচ্ছে, তো এইভাবেই কিন্তু শুরুটা হয়। তো আমি সেই জায়গাটা আমি আপনাদেরকে বলবো যে সেই জায়গাটা নিয়ে চিন্তা করা, যে আপনার কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, কোন জায়গায় সলিউশন করা দরকার, এবং আপনার বিজনেস গ্রোথের জন্য, যেমন বিজনেস গ্রোথের জন্য মানে আপনার বিজনেসকে 360 ডিগ্রি ভাবে চিন্তা করতে হবে। মানে যদি সিঙ্গেল চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, 360 ডিগ্রি চিন্তা করতে হবে যে আসলে কোন জায়গাটা প্রবলেমটা হচ্ছে। যেমন এখানে একজন স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তো স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্যের জন্য যখন যদি আমরা চিন্তা করি, স্বাস্থ্যের সাথে আরেকটা জিনিস আছে, ফিজিক্যাল স্ট্রেংথ আমরা বলি না, ফিজিক্যাল স্ট্রেংথের সাথে আরেকটা স্ট্রেংথ আমি সকালেই চিন্তা করলাম যে মেন্টাল স্ট্রেংথ, ওনার জন্য জোরে একটা করতালি দিতে পারেন যে ফিজিক্যালের সাথে ফিজিক্যাল আছে, আর মেন্টাল স্ট্রেংথ বলে একটা কথা আছে। হ্যাঁ, মেন্টাল স্ট্রেংথ যে আপনি আসলে কতটুকু লোড নিতে পারছেন, হ্যাঁ, মেন্টাল স্ট্রেংথ আপনার ঠিক মতো আছে কিনা। মেন্টাল স্ট্রেংথটা কি, এটা কি আমরা কেউ জানি? উনি মনে বলতে পারবেন যে ফিজিক্যাল স্ট্রেংথ অনেকে চিন্তা করে যে ফিজিক্যাল স্ট্রেংথ আমি কতটুকু পরিশ্রম করতে পারছি, আমি খুব দ্রুত মানে উইক হয়ে যাচ্ছি কিনা, বা আমি কতটা রান করতে পারছি, এই বিষয়গুলো আছে। কিন্তু মেন্টাল স্ট্রেংথটা কি, হ্যাঁ, এটা কি মানে বলতে কি বোঝায়? আসলে আমরা সারাদিন অনেক কর্মব্যস্ততা নিয়ে পড়ে থাকি, বা বিভিন্ন টেনশন, বিভিন্ন পারিবারিক বা সামাজিক সবকিছু মিলে আমাদের মেন্টালি একটা প্রেসার থাকে। তো যখন আমরা মানে স্বাস্থ্য বিষয়ক ইয়ার সচেতন থাকি বা দিচ্ছেন কিন্তু আপনার সেল হচ্ছে না, আপনার আপনি অনেকে এখানে আছেন যে স্ট্রাগল পার করছেন, যে সে ফেল করার পরে সে উঠে দাঁড়াচ্ছে, এই যে বারবার ফেল করার পরে উঠে দাঁড়াচ্ছে। যেমন হচ্ছে আলভা এডিশনের কথা তো শুনেছেন না, 10,000 বার চেষ্টা করে যে বাল্ব তৈরি করেছে, সে কি বলেছে যে I haven't failed 10,000 times, but I found reasons to stand up 9,999 times, right? যে সে কিন্তু যতবারই ফেল করেছে সে ওখান থেকে শিখেছে। তো এই যে স্ট্রেংথটা, এইটাই হচ্ছে যে যেমন সকালে স্বাভাবিকভাবেই আমাদের একটু ইয়ে ছিল, যে মাইন্ড ছিল যে দুজন আসে নাই, কেন আসে নাই, মনটা একটু খারাপ ছিল। তো কিন্তু দ্রুতই আমরা কিন্তু শিফট করে ফেলছি, যে সেটা ম্যানেজ করে ফেলছি। দিস ইজ দ্য এক্সাম্পল অফ মেন্টাল স্ট্রেংথ, যে আপনি আপনার খারাপ ইয়ে আসবে, খারাপ সময় আসবে, কিন্তু সেটা থেকে কিভাবে আপনি ওভারকাম করবেন, দ্রুত ওভারকাম করবেন, দ্রুত টেক ওভার করে আপনি কিভাবে মানে আবার কনসেন্ট্রেট করবেন, আবার সেখানে যেমন মেন্টাল স্ট্রেংথের কারণে অনেকে যে সুইসাইড করে, ঠিক না? সুইসাইড করে কিন্তু ইটস এ ফেলিয়ার অফ মেন্টাল স্ট্রেংথ, যে সে নিতে পারে না, সে সহ্য করতে পারে না, সহ্য করতে না পারলে সে সুইসাইডে চলে যায়, সে মেন্টালি একেবারে ভেঙে পড়ে। মানে তো এই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার প্রতিনিয়ত লাগে। যেমন সকালে বের হওয়ার সময় বাইরে বৃষ্টি ছিল, কেমন লাগছিল? মেন্টাল স্ট্রেংথটা তখন একটু নার্ভাস হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু অনেকেই চলে আসছেন, একেবারে রাইট টাইমে চলে আসছেন। তার মানে এন্টারপ্রেনারদের মেন্টাল স্ট্রেংথটা অনেকটা হাই।
তো যারা উইক থাকে তারা কিন্তু ফেল করে, যে এই চান্সটা যে 3 জন হলো দিতে পারে নাই, আর আমরা একজন অ্যাডিশনালকে 26 কে নিয়ে নিচ্ছি আর কি। আপনার ঠিক আছে মেন্টালিস্ট? ঠিক আছে, এখন ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।